গেমিং কোম্পানির এমপ্লয় হরর গেম তৈরি করার জন্য শহরের এমন এক পরিত্যক্ত বাড়িতে যায় যার সাথে জড়িয়ে রয়েছে এক অমীমাংসিত খুনের রহস্য। সেই বাড়ি থেকে তারা একটা মাটির পুতুল তুলে আনে এবং বড় অদ্ভুতভাবে যে বা যারা এই পুতুলটা এনেছিল তারা একে একে মারা যেতে শুরু করলো। এখন এই সব কিছুর থেকে অজানা কোম্পানির এক এমপ্লয় তার বাড়িতে পুতুলটাকে নিয়ে আসলে তাদের পরিবারে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে শুরু করে। এখন তারা কি পারবে এই পৈশাচিক ঘটনা থেকে নিজেদের বাঁচাতে? আর সব থেকে বড় কথা, ওই বাড়ি এবং অভিশপ্ত পুতুলটার সাথে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটা জানতে হলে দেখতে হবে তাইওয়ানিজ মুভি মার্ড বর্নের এক্সপ্লেনেশন। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট নামের একটা ভিআর গেমিং কোম্পানি তাদের নতুন হরর গেমের উপর কাজ করছে। তাই কোম্পানির দুই কর্মী আই এবং চ্যাংকে পাঠানো হয়েছে তাইওয়ানের এক পরিত্যক্ত অভিশপ্ত বাড়ির 3D ম্যাপিংয়ের কাজ করতে, যাতে সেই পরিবেশটাকে তাদের গেমে 3D ভিজুয়াল ম্যাপে ব্যবহার করা যেতে পারে। বাড়িটা কন্ট্রোভার্সিয়াল হওয়া সত্ত্বেও কোম্পানি নিজেই অত্যন্ত সন্তর্পণে লোকেশনটি বেছে নিয়েছিল। আইয়ের মনের ভিতর তখন এক অজানা আতঙ্ক ধীরে ধীরে বাসা বাঁধছে। প্রথম তলায় পা রাখার আগেই কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে দেওয়ালে ঝুলানো সেই বাড়ির পুরনো মালিকদের একটা ফ্যামিলি ছবি সশব্দে নিচে পড়ে যায়। সেই ভাঙা ফ্রেমে স্পষ্ট দেখা যায় বাড়ির প্রাক্তন মালকিন এবং তার স্বামীর ছবি। এই বাড়ির ইতিহাস বড়ই কষ্টের। জানা যায় এই মহিলার স্বামী কোনো এক অশুভ প্রেতাত্মার বশবর্তী হয়ে পুরো পরিবারকে অত্যন্ত নির্মমভাবে শেষ করেছিল। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো তার স্ত্রীর মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই অন্তর্ধানের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। আর ঠিক এই অমীমাংসিত রহস্যের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছিল তাদের গেমের ভিজুয়াল। সেই নিখোঁজ মহিলা পেশায় ছিলেন একজন মৃৎশিল্পী, যিনি মাটি দিয়ে বিভিন্ন পাত্র এবং পুতুল তৈরি করতেন। সাথে পুরনো জিনিস রেস্টোরেশনের কাজেও তার বিশেষ দক্ষতা ছিল। ম্যাপিংয়ের শেষ অংশটুকু ছিল সেই নিখোঁজ মহিলা স্টুডিও। সেইখানে স্ক্যানার সেট করে তারা নিজেদের কাজ শুরু করতেই যাচ্ছিল, তখনই স্টুডিওর এক কোণে রাখা মাটির জিনিসপত্র পোড়ানোর একটি বড় চুল্লির দিকে চ্যাংয়ের নজর যায়, যেখানে মাটির পুতুলগুলোকে শক্ত করার জন্য পোড়ানো হতো। চুল্লির ভিতর থেকে চ্যাং একটা অদ্ভুত মাটির পুতুল খুঁজে পায় এবং আইকে বলে সেটাকেও স্ক্যান করতে। কিন্তু পুরনো প্রবাদ আছে, অভিশপ্ত জায়গায় কোনো কিছুতেই হাত দেওয়া উচিত নয়। তখনই আইয়ের কানে ফিসফিস করে ভেসে আসে এক মহিলার কণ্ঠস্বর, পুতুলটা যথাস্থানে রেখে দাও। এই অশরীরী শব্দে আই চমকে ওঠে এবং তার হাত থেকে পুতুলটা নিচে পড়ে যায়, যার ফলে পুতুলের পিছনের দিকে আঁকা একটা বিশেষ চিহ্ন নষ্ট হয়ে যায়। পুতুলটার একটা অংশ ভেঙে যেতেই আই প্রাণ ভয় সেখান থেকে পালাতে গেলে এক অশুভ শক্তি তাকে বাঁধা দেয়, যার ফলে একটা ভারী শেলফ ওর উপর পড়ে গেলে আইয়ের মাথা ফেটে যায় এবং তার রক্ত গড়িয়ে সেই ভাঙা পুতুলটার গায়ে লাগতেই পুতুলটা সেই রক্ত শুষে নেয়। রক্তের স্পর্শ লাগতেই আইকে এক অশুভ শক্তি পজেস্ট করে নেয়। ওর চোখের দৃষ্টি বদলে যায় এবং সে চ্যাংকে মারতে এগিয়ে যায়। তখন এই চ্যাং প্রাণ ভয় দৌড়তে গেলে এই বাড়ির অশুভ শক্তি চ্যাংকে আছড়ে ফেলে দিলে পৈশাচিক শক্তি চ্যাংকে টেনে হিঁচড়ে নিয়ে যায় অন্ধকার চুল্লির ভিতরে। এরপর সেই স্ক্যানার পুরো বাড়িসহ স্টুডিও এবং রক্তমাখা মাটির পুতুলটার অটো স্ক্যান করে নেয়। এই ঘটনার পর আমরা পরিচিত হই চ্যাং সুচান এবং তার গর্ভবতী স্ত্রী মোহার সাথে। সুচান একই ভিআর গেমিং কোম্পানিতে কাজ করে, যারা ওই অভিশপ্ত বাড়িটির ম্যাপিং করছিল। অন্যদিকে তার স্ত্রী মোহা প্রাচীন জিনিসপত্র রেস্টোরেশনের কাজ করে। গর্ভাবস্থাতেও সে একটা প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছিল। যদিও এই সময় তার কাজ করা উচিত নয়, কিন্তু সংসারের আর্থিক অভাব মেটানোর তাগিদে সে এই কাজ নিয়েছে। সুচান জানায় সে একটা ফ্যামিলি বন্ডিং ভিআর প্রোগ্রাম তৈরি করছে এবং এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হলেই তার প্রমোশন হবে, যার টাকায় সে তার সন্তানকে ভালো স্কুলে পাঠাতে পারবে। দুপুর দুটোয় মোহার রুটিন চেক আপের জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সুচান তাকে কথা দেয় যে ঠিক সময় ফিরে আসবে এবং এই বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু অফিসে গিয়ে সুচানকে এক চরম হতাশার সম্মুখীন হতে হয়। তার বসের তরফ থেকে তার ফ্যামিলির প্রজেক্টটা বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির সেক্রেটারি সিয়াও শাও ভীষণ চিন্তায় রয়েছে, কারণ আই আজকে কাজে আসেনি এবং সে কারোর ফোনও ধরছে না। সবথেকে চিন্তার বিষয় হলো গেমের ইনভেস্টরের তরফ থেকে বসের কাছে সমানে ফোন আসছিল, কারণ আজই তাদের গেমের ডেমো দেখানোর কথা। ঠিক সেই মুহূর্তেই আই অফিসে এসে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো কিছুর দ্বারা পজেসড। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং সে কোনো কথা বলতে পারছিল না।
পরিস্থিতি সামাল দিতে না পেরে বস বিরক্ত হয়ে গেমের বক্সটা তুলে নিয়ে ডেমোর জন্য চলে গেলে সিঁড়ির উপর কালো তরলের পায়ের ছাপ দেখা যায়। এই কালো পায়ের ছাপগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে আইয়ের সাথে কিছু তো একটা হয়েছে। এখন ইনভেস্টরদের সামনে গেমের ডেমো প্রেজেন্ট করার পুরো দায়িত্ব এসে পড়ে সুচেনের কাঁধে। সুচেন তাদের বোঝাতে শুরু করে যে এই গেমটা মূলত বিখ্যাত সু ফ্যামিলি কেসের উপর ভিত্তি করেই তৈরি। সে আত্মবিশ্বাসের সাথে বলে যে গেমটা সুপারহিট হবে, কারণ এতে সে নিখোঁজ স্ত্রীর গল্প রয়েছে যার বডি আজ অব্দি পাওয়া যায়নি। কিন্তু আইয়ের অবস্থা সত্যি খুব খারাপ। তাকে শেষে হসপিটালে অ্যাডমিট করতে হয়। সে ক্রমাগত প্রলাপ করে বলছিল, এইসব বন্ধ করো, সে আসছে। সে বারবার অনুরোধ করছিল এই মাটির পুতুলটাকে যেন আগের জায়গায় রেখে আসা হয়। আইয়ের এই শরীর খারাপের কারণে গেম ডেভেলপমেন্টের পুরো দায়িত্ব সুচেনের উপর এসে পড়ে এবং বস ইনভেস্টরকে সব কিছু বিস্তারিতভাবে জানানোর পর শেষ পর্যন্ত তারা প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট পেয়ে যায়। কাজ শেষে সুচেন গভীর অনুশোচনা নিয়ে বাড়ি ফেরে এবং মোহার কাছে ক্ষমা চায়, কারণ বেলায় চেকআপের কথা দিয়ে সে আসতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে সে মোহার জন্য তার প্রিয় খাবার কিনে এনে নিজেই রান্না করে দেয় এবং তারা একসাথে খাবার খেতে বসে। মোহার মনে একটা গভীর অভিমান জমেছিল। সে অনুভব করত যে সুচেন শারীরিকভাবে তার পাশে থাকলেও মেন্টালি তাদের মধ্যে একটা দূরত্ব রয়ে গেছে। কিন্তু সুচেন আর কি করে বোঝায় যে তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের জন্যই সে দিন রাত এক করে খাটছে। রাত নামলে আমরা দেখি সুচেন অফিস থেকে সে অভিশপ্ত মাটির পুতুলটা সহ ম্যাপিংয়ের সমস্ত ভিডিও নিজের বাড়িতে নিয়ে এসছে। পরের দিন অফিসে সুচেন সে অভিশপ্ত বাড়ির মালকিন লিউসিনের অতীত নিয়ে রিসার্চ করলে জানতে পারে লিউসিন সাধারণ মাটি দিয়ে পুতুল বানাতো না, সে ব্যবহার করত গোরস্থানের মাটি। তার একটা অদ্ভুত বিশ্বাস ছিল যে মাটিরও প্রাণ আছে এবং কবরের সেই মাটির সাথে জড়িয়ে থাকে প্রতিটা মানুষের ভাবনা এবং অপূর্ণ স্বপ্ন। লিউসিন সে মাটিকে নতুন আকার দেওয়ার সময় মনে করত যে সে তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। সুচান স্ত্রীর উপর সর্বদা নজর রাখার জন্য সে তাদের বসার ঘরে একটা সেন্সর ক্যামেরা আর স্পিকার বসিয়েছে। তার উদ্দেশ্য ছিল কাজের ফাঁকেও মোহাকে অনুভব করা এবং মাঝের মধ্যে তাকে চমকে দিয়ে আনন্দ দেওয়া। বাড়ি ফিরে সুচান যখন ক্যামেরার ফুটেজ দেখছিল তখন সে মোহাকে রেস্টোরেশনের কাজ করতে দেখে তাকে বিশ্রাম নিতে বলে। কিন্তু হঠাৎ পাশ থেকে মোহা তার সামনে এসে দাঁড়ালে সে চমকে ওঠে এবং মোহা মুহূর্তের মধ্যে এক পৈশাচিক বিভৎস রূপ ধারণ করে, যদিও সেইটা ছিল সুচানের দুঃস্বপ্ন। অন্যদিকে মোহা লিউসিন সম্পর্কে রিসার্চ করতে গিয়ে একটা অদ্ভুত মিল খুঁজে পায়। সে জানতে পারে লিউসিন আর তার স্ত্রী একই কলেজে পড়তো এবং লিউসিন ছিল তার সিনিয়র। মোহা এমনিতে আবেগপ্রবণ, তাই লিউসিন ও তার পরিবারের মর্মান্তিক পরিণতি তাকে আরও বিষণ্ণ করে তোলে। সুচান তাকে সামলানোর চেষ্টা করে। এক অজানা আশঙ্কায় মোহা সুচানকে প্রমিস করতে বলে যদি কখনো কোনো বিপদ আসে তবে সে যেন সবার আগে তাদের সন্তানকে বাঁচায়। কিন্তু সুচান কথা দেয় সে মা এবং সন্তান দুজনকেই রক্ষা করবে। আজ রাতের অন্ধকার নামতেই ঘরের ভিতরে পরিবেশ হঠাৎ বদলে যায়। এসি তাপমাত্রা অস্বাভাবিকভাবে নিজে থেকেই বাড়তে থাকে। তখনই ঘরের স্লাইডিং দরজাটা নিজে থেকেই খুলে যাওয়ার সাথে মোহার ঘুম ভেঙে যায়। সে তৃষ্ণা মেটানোর জন্য বাইরে গেলে তার নজর পড়ে কাপড়ে ঢাকা সেই অভিশপ্ত মাটির পুতুলটার দিকে। সে ওইটার উপর থেকে কাপড় সরাতে গেলে তখনই তার গর্ভের সন্তান যেন বিপদের আঁচ পেয়ে পেটের ভিতর লাথি মারলে থেমে যায়। মোহা তৃষ্ণা মেটাতে গেলে কিছু একটা আওয়াজ শুনে পুনরায় সেন্সার চেক করতে গেলে আচমকা সেন্সার অন্যদিকে ঘুরে যায়, যেন সে ঘরে অন্য কারোর উপস্থিতি টের পেয়েছে। তখনই স্টুডিওর ভিতর দেখা যায় এক মহিলার ছায়ামূর্তি। এক অদৃশ্য শক্তি যেন মোহাকে পুতুলটার দিকে টানছে। কাপড় সরিয়ে পুতুলটাকে দেখতে গেলে আচমকা পিছন থেকে কেউ নাম ধরে ডাকলে সেই পুতুলের ভাঙা অংশে লেগে মোহার আঙুল কেটে যায়। তাজা রক্ত গিয়ে লাগে সেই পুতুলটার গায়ে। রক্তের স্বাদ পেতেই পুতুলের ভিতরের পৈশাচিক সত্তা মোহাকে গ্রাস করে নেয়, ঠিক যেমনটা হয়েছিল আইয়ের সাথে। সকালে ঘুম থেকে উঠে সুচান ডাইনিং টেবিলে মোহাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে বসে থাকতে দেখে। ওর স্বভাব আজ একটু অন্যরকম লাগছে, কিছুটা খিটখিটে। সবচেয়ে অদ্ভুত ছিল মোহার খাবারের প্লেট। সে ডালিয়ার সাথে লিভার খাওয়া কখনোই পছন্দ করতো না, কিন্তু আজ সেইটাই তৃপ্তি করে খাচ্ছিল। তবে সুচান কিছু বললে চেতনা ফিরতে সে বমি করতে শুরু করে এবং এরই সাথে দেখা যায় একটু আগেই সে রান্নাঘরে কাঁচা লিভার খেয়েছে। মোহা বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। তার মানসিক স্থিতি ধীরে ধীরে ভেঙে পড়ছিল।
ওষুধ খেয়ে এসে যখন জলের গ্লাসটা নামিয়ে রাখে তখন দেখা যায় জলের মধ্যে ভাসছে কবরস্থানের মাটি আর ছাই। সুজান লিউসিনের ব্যাপারে আরও রিসার্চ করতে ওর বোন লিউবিয়ানের আর্ট গ্যালারিতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে লিউসিন প্রতিটা মাটির পুতুলের গায়ে যে চিহ্নগুলো আঁকত সেগুলো টাওয়িস্ট মন্ত্র বা তালিসমান। লিউসিন বিশ্বাস করত মাটিরও প্রাণ আছে, তাই তাদের আবেগ এবং এনার্জিকে ওই পুতুলের ভেতরে বন্দি করতে সে এই মন্ত্রগুলো ব্যবহার করত। কেউ বলতো এটা অশুভ আত্মাকে দূরে রাখার জন্য, আবার কেউ বলতো এটা স্রেফ জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল। সুজান গেমের জন্য এই তথ্যগুলো ব্যবহারের অনুমতি চাইলে লিউ রাজি হয়ে যায় এই আশায় যে হয়তো এর ফলে তার বোনের নিখোঁজ হওয়ার আসল রহস্য সামনে আসবে। কিছু বিষয় পুনরায় খতিয়ে দেখার জন্য সুজান আবার লিউসিনের বাড়িতে প্রবেশ করে এবং সেইখানে বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয় এবং একটা পর্যায়ে লিউসিনের প্রেতাত্মা সুজানকে হন্ট করে। সে অনবরত বলছিল পুতুলটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে। আতঙ্কে সুজান ভিআর সেট খুলে দিলে আমরা বুঝতে পারি যে এতক্ষণ সে এটা গেম টেস্ট করছিল। সুজান জিজ্ঞেস করে সে মানা করা সত্ত্বেও কেন তারা গেমে লিউসিনের ছবি ব্যবহার করেছে। এইটা শুনে সিয়াও অবাক হয়ে বলে তারা লিগ্যাল নোটিশের জন্য অনেক আগেই ওর ছবি তো সরিয়ে দিয়েছে। তাহলে কি সত্যি এই বাড়িটা হন্টেড নাকি তাদের গেম? অন্যদিকে মোহার উপরে প্রেতাত্মার প্রভাব আরও বাড়তে শুরু করেছে। স্টুডিওতে কাজ করার সময় এসির তাপমাত্রা নিজে থেকেই কেন জানি না বেড়ে যাচ্ছে। সে বিরক্ত হয়ে এসি বন্ধ করে ঘুরে আসতেই দেখে টেবিলে অন্য একটা স্ট্যাচুর জায়গায় রয়েছে সেই পুতুলটা। তখনই মোহা পেটে অদ্ভুত কিছু অনুভব করলে সে বেরোতে যেতেই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে পুতুলের লাল চোখটা জ্বলে ওঠে। তখনই এক ঝটকায় আয়নার দিকে ঘুরতেই মোহা নিজের এক বিভৎস রূপ দেখতে পায়। সে অশুভ শক্তি থেকে বাধ্য করে পুতুলটাকে রক্তপান করাতে বা স্যাক্রিফাইস করতে। সুজান অবশ্য ক্যামেরায় এসব দেখতে পায় না, কারণ তখন সে একটা গেমের গ্লিচ নিয়ে ব্যস্ত ছিল। আসলে স্ক্যান করার সময় বড় অদ্ভুতভাবে চুল্লির সামনের কিছু দৃশ্য গ্লিচ হয়ে গেছে, যেটাকে কোনোভাবে রিস্টোর করা যাচ্ছে না। সুজান ফাইলটা তাকে সেন্ড করতে বলে আবার কাজে মন দিল। মোহা নিজের রক্ত আর মাটি মিশিয়ে পুতুলের ভাঙা মাথাটা জোড়া লাগিয়ে দেয় এবং মাথার পিছনে থাকা তালিসমান অর্ধেকটা মুছে ফেলে, যেন এই প্রেতাত্মা কোনোভাবেই চায় না যে তাকে পুনরায় বন্দি করা হোক। এরপর আমাদের এক রহস্যময় ব্যক্তিকে দেখানো হয়। সে টাওয়িস্ট মন্দিরের মাস্টার লি থেকে কিছু তালিসমান সংগ্রহ করছিল। মাস্টার লি তার ভবিষ্যৎ গণনা করে দেখেন যে তার সামনে এক ঘোর বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে যদি পবিত্র থাকে তবে এই চরম বিপদের শেষে ভালো কিছু লাভ করতে পারবে। সন্ধ্যায় সুজান বাড়ি ফিরে ঘরের ভিতরে দৃশ্য থেকে শিউরে উঠল। চারিদিক অন্ধকার। সে লক্ষ্য করে মোহা পুতুলটাকে ঠিক করে মন্ত্রটা অর্ধেক মুছে দিয়েছে। রাতে ঘুমানোর সময় মোহা সুজানের সাথে কোনো কথা তো বলেই না, উল্টে সুজান এসির টেম্পারেচার কমালে সে চিৎকার করে চরম অস্বস্তিতে পেটে নখ দিয়ে রক্তাক্ত আঁচড় কাটতে শুরু করে। সুজান বুঝতে পারছিল না গর্ভাবস্থায় এরকম মুড সুইং থাকা স্বাভাবিক কিনা, তাই সে ইন্টারনেটে খুঁজতে শুরু করে। অফিসে সুজানের বস তার এমন অবস্থা দেখে তাকে একটা টাওয়িস্ট তালিসমান দেয়, যেটা তার স্ত্রী স্যাংজাং মন্দির থেকে এনেছিল। উদ্দেশ্য ছিল সুজানের পরিবার যেন সুরক্ষিত থাকে এবং ডেলিভারি যেন ভালোভাবে হয়। সুজান আইদের ভিডিও ফুটেজগুলো চেক করার সময় পুতুলটার উপর আঁকা তালিসমানের স্ক্রিনশট নিয়ে সেটাকে এআই দিয়ে ক্লিন করতে দিলে হঠাৎ ক্যামেরার ফুটেজে মোহাকে অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ঠিক তখনই আইয়ের ফোন আসে। আই চরম আতঙ্কে বলে, তাড়াতাড়ি একজন টাওয়িস্ট পুরোহিত জোগাড় করো, ওই পুতুলের মধ্যে গন্ডগোল আছে, না হলে সব শেষ হয়ে যাবে। সুজান বেগতিক দেখে দ্রুত আইয়ের বাড়িতে পৌঁছয়, কিন্তু সেইখানে এক বিভৎস দৃশ্য দেখে। কোনো এক অশুভ শক্তির বশে আই নিজের দিয়ে সেলাই করছে। ঠিক একই জিনিস অন্যদিকে মোহা করছিল একটা নকল বেবি ডলের সাথে। আই যন্ত্রণায় ছটফট করতে করতে বলে, পুতুলটা ফিরিয়ে দিয়ে এসো, ওই মাটির পুতুলটাই সব সর্বনাশের মূল। সাথে তালিসমানের কথাও সে উল্লেখ করে। মোহা বাড়িতে ক্রমাগত পুতুলটাকে নিজের রক্ত স্যাক্রিফাইস করার সাথে তার হাত পা ঘাড় এক এক করে ভাঙতে থাকলে ঠিক একই রকমভাবে সুজানের চোখের সামনেই আইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর সুজান পুলিশকে স্টেটমেন্ট দিয়ে বাড়ি ফিরে পুতুলের ছবিটা এনহান্স করে অসম্পূর্ণ তালিসমানটা দেখার চেষ্টা করে সে সন্তর্পণে স্টুডিওতে ঢোকে এবং দেখে সেই মাটির পুতুলের কোলে রাখা রয়েছে আরেকটা ছোট্ট পুতুল। হঠাৎ করে ব্যাটারি ছাড়া সেই বেবি ডলটা ভয়ঙ্কর শব্দে কেঁদে উঠলে আচমকা সুজানের পায়ে একটা পিন ফুটে যায়।
সুজান তড়িঘড়ি পুতুলটা বন্ধ করতে গেলে চমকে উঠল, কারণ পুতুলটার হাত পা ভাঙা, সাথে চোখটাও সেলাই করা, ঠিক যেন আয়ের মতো। ঠিক তখনই মোহা দরজার ওপারে এসে পাগলের মতো ধাক্কা দিতে শুরু করে। তবে পরক্ষণে আচমকা মোহা থেমে যেতে সে অশুভ শক্তি সুজানকেও পজেস করার চেষ্টা করে, কারণ ওর পা থেকে রক্ত পুতুলটার গায়ে লেগেছিল। কিন্তু পকেটে থাকা সেই তালিস্মানের কারণে পজেশন সম্পূর্ণ হতে পারে না, এবং সেই মুহূর্তে সুজান লিউসিনের অতীতের কিছু ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে বুঝতে পারে লিউসিনের সাথে অতীতে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। তখনই দরজা খুলতেই মোহা হিংস্রভাবে সুজানের হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয়, কারণ প্রেতাত্মা চায়নি তার শক্তির উৎস ওই পুতুলের কোনো ক্ষতি হোক। রহস্যের অন্ধকারের গভীরে প্রবেশ করার জন্য সুজান এবার মরিয়া হয়ে ওঠে, তাই টাওয়েস্ট মন্দিরের মাস্টার লির কাছে ছুটে যায়। মাস্টার লি বলেন এটা নাকি সাধারণ তালিস্মানের মতন নয়, এটা এনশিয়েন্ট সিক্রেট টাওয়েস্ট ভাষা ব্যবহার করে লেখা হয়েছে যাতে সাধারণ মানুষ এটা বুঝতে না পারে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুবই শক্তিশালী হয়, তার উপর পুতুলটার মাথার দিকে কিছুটা অংশ ভেঙে যাওয়ায় এইটাকে ডিকোড করা আরও মুশকিল। মাস্টার লি বিষয়টা ইগনোর করতে চাইলে সুজানের করুণ অবস্থা দেখে তাকে সেই রহস্যময় ব্যক্তি অ্যাশাংয়ের কাছে যাওয়ার পরামর্শ দেন। অ্যাশাং পেশায় একজন পার্ট টাইম টিউটর। সে তার ছাত্রদের এই প্রাচীন প্রতীক এবং তালিস্মান সম্পর্কে শিক্ষা দেয়। তালিস্মান মূলত দেবতাদের কাছ থেকে শক্তি আকর্ষণ করার এক আধ্যাত্মিক মাধ্যম, যা বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন প্রোটেকশন, শান্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে খারাপ কাজ বা কারোর ক্ষতি করতেও ব্যবহার করা হয়। তবে সবথেকে আলাদা হলো প্রাইমোডিয়াল তালিস্মান। এর কোনো নির্দিষ্ট আকার নেই, এর প্রতিটা অক্ষর আলাদা আলাদা শক্তি বহন করে। ক্লাস শেষ হলে সুজান ওর থেকে সাহায্য চাইলে ও সরাসরি অস্বীকার করে, কিন্তু যখন সে পুতুলের গায়ের সে অত্যন্ত বিরল এবং বিশেষ তালিস্মান দেখে তখন কৌতূহলবশত সে এই কাজে যুক্ত হতে রাজি হয়ে যায়। অ্যাশং জানায় যে পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মন্ত্রের সংমিশ্রণ বা কম্বিনেশন থাকতে পারে যা খুঁজে বের করা প্রায় অসম্ভব, কিন্তু মাটির পুতুলের গায়ের এই নির্দিষ্ট চিহ্নটি হলো একটা বাইন্ডিং বা ইমপ্রিজনমেন্ট তালিস্মান, যার কাজ হলো অশুভ শক্তিকে একটা নির্দিষ্ট স্থানে চিরতরে বন্দী করে রাখা। অর্থাৎ লিউসিন আগে থেকে বুঝতে পেরেছিল যে এই পুতুলটা অভিশপ্ত, আর তাই সে এই অশুভ শক্তিকে তার ভিতরে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে অ্যাশাং সুজানের স্ত্রীর সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সকলের আড়ালে মোহা এতক্ষণ কাঁচা মাংস খাচ্ছিল, কিন্তু অ্যাশাং বাড়ি আসতেই মোহার ভিতরে সে পৈশাচিক সত্তা মুহূর্তের মধ্যে চিনে ফেলে যে তাকে ধ্বংস করার জন্যই সে এসেছে। অ্যাশাংয়ের হাতে পুতুলটা দেখে মোহা তার দিকে ধেয়ে আসলে হঠাৎ তার গোটা শরীর আগুনের মতো জ্বলতে থাকে, কারণ অ্যাশাং বিপদের আভাস পেয়ে আগে থেকেই মন্ত্রপুত নুন ছড়িয়ে রেখেছিল। এই সুযোগে অ্যাশাং মোহার শরীর থেকে অশুভ শক্তিকে বের করতে গেলে অ্যাশাং রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে যতটা সোজা ভেবেছিল সেটা একদমই নয়। কোনো বিশেষ কারণে নেগেটিভ শক্তি মোহার শরীর ছাড়তেই চাইছে না। তবুও অ্যাশাং সাময়িকভাবে সে আত্মা বা অশুভ শক্তিকে পুতুলটার মধ্যে আটকে রেখে মোহার চোখ কাপড় দিয়ে বেঁধে অজ্ঞান করে পবিত্র সুতো ও তালিস্মান দিয়ে তাকে বেঁধে ফেলে। অ্যাশাং বলে যেসব স্পিরিট রক্তের উপর ভোগ করে তারা সাধারণত বিপজ্জনক। এখানে নির্ভর করছে স্পিরিট তার ভিকটিমকে কতদিন আগে পজেস করেছে, কারণ পজেশন শুরু হওয়ার 7 দিনের মধ্যেই একমাত্র ভিকটিমকে বাঁচানো সম্ভব, এবং কালকে সকাল হয়ে গেলে হয়তো মোহাকে কোনোদিনই এই শয়তানের গ্রাস থেকে ফেরানো যাবে না। তাই তাদের হাতে সময় শুধু আজকের রাতটুকুই। অ্যাশাং আরও বুঝতে পারে যে এই ধূর্ত প্রেতাত্মা ইচ্ছে করেই মোহাকে নিজের শিকার হিসেবে বেছে নিয়েছিল, কারণ মোহার সেই দক্ষতা ছিল যার সাহায্যে সে নিখুঁতভাবে পুতুলটিকে সারিয়ে তুলে তার গায়ের মন্ত্রটি মুছে ফেলতে পারত। কিন্তু এই নারকীয় পুতুলটার জন্ম হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা দুজনে লিউসিনের বোন লিউয়ের কাছে যায়। লিউ অবশ্য এই বিষয়ে বেশি কিছু জানত না, তাই অ্যাশাং তার সাথে একটা বিশেষ টাওয়েস্ট রিচুয়াল করে, যার মাধ্যমে তারা সেই অভিশপ্ত অতীতে ফিরে যায় যখন এই সব কিছুর সূত্রপাত হয়েছিল। আর ঠিক এইখানে রিভিল হয় একটা বড় টুইস্ট। লিউসিন বরাবর কবরের মাটি দিয়ে পুতুল বানাতো। সেই দিন সে মাটি আনতে গেলে হঠাৎ করেই পেটে যন্ত্রণা শুরু হয়, এবং এইখানে আমরা জানতে পারি লিউসিন গর্ভবতী ছিল, আর দুর্ভাগ্যবশত সেইখানেই তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়। সন্তান হারানোর তীব্র যন্ত্রণায় পাগল প্রায় হয়ে লিউসিন গোরস্থানের মাটির সাথে নিজের অনাগত মৃত সন্তানের ভ্রূণ মিশিয়ে সে এই বিভৎস পুতুলটা তৈরি করে। সে এই পুতুলটা তৈরি করার সময় একটা অদ্ভুত গান করছিল। চুলির আগুনে যখন এই অপবিত্র মিশ্রণটি পোড়ানো হয়
তখন তা এক অশুভ শক্তিতে পরিণত হয় এবং এর ভিতরে একটি নয় বরং একাধিক ক্ষুব্ধ প্রেতাত্মা বাসা বাঁধে। এই পুতুলের ভিতরে শয়তান সবার আগে স্বয়ং লিউসিনকে পসেস করে এবং তার হাত দিয়ে গোটা পরিবারকে নির্মমভাবে শেষ করে। অর্থাৎ এতদিন সবাই ভুল জানতো যে পরিবারের সবাইকে তার স্বামী মেরে ফেলেছিল, কিন্তু আদতে সেটা নয়, বরং পজেস লিউসিন নিজেই সবাইকে শেষ করেছিল। যখন লিউসিনের চেতনা ফিরে আসে তখন নিজের পরিণতি দেখে সে শিউরে ওঠে এবং সে পুতুলের গায়ে সে বিশেষ মন্ত্র লিখে সমস্ত অশুভ আত্মাকে পুতুলের ভিতরে বন্দি করে। কিন্তু অপরাধ বোধের ভার সে সহ্য করতে পারেনি। এক বুক যন্ত্রণা নিয়ে লিউসিন সে চুল্লির ভিতরে নিজেকে আটকে নেয় এবং জ্বলন্ত আগুনে পুতুলটাকে সাথে নিয়ে সে নিজেকে শেষ করে দেয়। এরপর থেকে সব কিছুই শান্ত ছিল, কিন্তু চ্যাং সে চুল্লির ভিতর থেকে এই পুতুলটাকে মুক্ত করে দেয় এবং এই কারণে এই পুতুলটাকে তার জায়গা থেকে সরানোর পর লিউসিনের অনুতপ্ত আত্মা বারবার পুতুলটিকে পূর্বস্থানে ফিরিয়ে দিয়ে সবাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। এই ভয়াবহ অতীত জেনে লিউ কান্নায় ভেঙে পড়ে। সুজান মরিয়া হয়ে প্রশ্ন করে যে এই এভিল স্পিরিটদের কি আর কোনোভাবেই বন্দি করা যাবে না? অ্যাশং গম্ভীরভাবে জানায় যে একটা উপায় আছে, কিন্তু সেটা মৃত্যুর সাথে খেলার সমান। তারা দুজনে মোহাকে এবং সে পুতুলটিকে গাড়িতে তুলে লিউসিনের অভিশপ্ত বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় অ্যাশাং এক ভয়াবহ উপায় দিল। সে জানায় যে মোহার রক্ত পান করার পর এই আত্মারা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের আর ওই মাটির পুতুলের ভিতর বন্দি রাখা সম্ভব নয়। এখন তাদের বন্দি করতে হলে একটা মানব দেহের প্রয়োজন, কারণ যে কোনো স্পিরিটকে আটকে রাখার জন্য মানুষের দেহ সবথেকে পারফেক্ট ভেসেল। আর সেই জন্যই তাদের চুল্লির ভিতরে থাকা লিউসিনের মৃতদেহটা খুঁজে বের করতে হবে, আর সাথে পুতুলটার ভাঙা অংশ। কিন্তু সুচান যদি ওই বাড়ির ভিতরে ঢোকে তবে সে মুহূর্তের মধ্যে পজেসড হয়ে যাবে। তাই অ্যাশাং একাই বাড়ির ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই বাড়ির রন্ধ্রে এখন অসংখ্য অতৃপ্ত আত্মার বাস। এবং সুচান গাড়িতে বসে মোহার উপর নজর রাখার দায়িত্ব নেবে। সুচানকে সুরক্ষিত রাখার জন্য অ্যাশাং নিজের তালিস্মান তাকে দিয়ে যায়। কিন্তু সুচানের কাছে আরও একটি উপায় আছে। চ্যাং যেহেতু পুরো বাড়ির ম্যাপিং করেছিল, তাই সেই ভাঙা টুকরোটির রেকর্ডিং ওই গেমের ডেটায় রয়ে গেছে। তাই সে গাড়িতে বসে ভিআর হেডসেটের মাধ্যমে পুতুলের ভাঙা অংশ খুঁজবে আর সাথে অ্যাশাংকে সাহায্য করবে লিউসিনের বডি খুঁজতে। অতঃপর হেডসেটের সাহায্যে সুচান ফোনে নির্দেশ দিয়ে অ্যাশাংকে অন্ধকারের ভিতর দিয়ে সঠিক পথ দেখিয়ে চুল্লির দিকে নিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকতেই অশুভ আত্মারা তাকে বাধা দেয়, কিন্তু তার গায়ে থাকা তালিস্মানের কারণে তারা তাকে পজেস করতে পারে না এবং শেষ পর্যন্ত অ্যাশাং লিউসিনের ভস্মীভূত মৃতদেহটি খুঁজে পায়। এর মাঝে আরও একটি রহস্যের জট খোলে যে চ্যাংয়ের স্ক্যানিং রিপোর্টে যে গ্লিচ রেকর্ড হয়েছিল সেইটা ছিল লিউসিনের আত্মা। অবশেষে লিউসিন সুচানকে পুতুলটার ভাঙা টুকরোটি খুঁজে পেতে সাহায্য করে এবং এই সুযোগে সুচান তৎক্ষণাৎ ডায়েরিতে সম্পূর্ণ নকশাটি এঁকে ফেলে। কিন্তু ততক্ষণে মোহা জেগে উঠে সুচানের অজান্তে গাড়ি থেকে বেরিয়ে চলে যায় চুল্লির ঘরে, যাতে অ্যাশাং লিউসিনের মৃতদেহটি বের করতে না পারে। তাই অ্যাশাংকে সেই ঘরে আটকে মোহা চুল্লির আগুন জ্বালিয়ে দেয়। সুচান নিজের প্রাণের মায়া ত্যাগ করে অ্যাশাংকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু মোহা তাকে আহত করে দেয়। অ্যাশাং ভিতর থেকে চিৎকার করে সুচানকে নির্দেশ দেয় তালিস্মান ব্যবহার করতে এবং সুচান তা করতেই মোহা ছিটকে পড়ে এবং অ্যাশাং চুল্লি থেকে মুক্তি পায়। এরপরে শুরু হয় আত্মাকে বন্দি করার বাইন্ডিং রিচুয়াল। সেই পৈশাচিক শক্তিকে মোহার শরীর থেকে বের করলেও লিউসিনের শরীরের ভিতর বন্দি করা সম্ভব হয়ে ওঠে না এবং প্রবল ক্ষমতায় খুলি ফেটে গেলে সব এভিল স্পিরিট পুনরায় মুক্ত হয়ে পড়ে। তাহলে কি সব চেষ্টা বৃথা? তখনই লিউসিনের পেটে থাকা সন্তানকে এভিল স্পিরিটগুলো পজেস করার চেষ্টা করলে অ্যাশাং বুঝতে পারে এই আত্মারা বিগত 6 দিন মোহার রক্ত ভোগ করে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা মোহার সন্তানের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম নিতে চায়। তাই সেটা হওয়ার আগেই তাদের আটকানোর একটাই উপায়, সে ছোট্ট ভ্রূণটিকে নষ্ট করা। অ্যাশাং সেটা করতে উদ্যত হলে সুচান তাকে বাধা দেয়, কারণ সে একদিন মোহাকে প্রতিশ্রুতি দিয়েছিল বিপদে এলে শুধুমাত্র সে মোহাকে নয় বরং দুজনকেই রক্ষা করবে। গাড়িতে আসার সময় অ্যাশাং তাকে বলেছিল লিউসিনের মৃতদেহ যদি ভেসেল হিসেবে কাজ না করে তবে কোনো জীবন্ত মানুষের শরীরেও এদের বন্দি করা যেতে পারে। ফলে এখন সুচানের সময় এসছে একজন বাবা ও স্বামীর কর্তব্য পালনের এবং এই কঠিন মুহূর্তে সুচান আত্মত্যাগের পথ বেছে নেয়। সে নিজের রক্ত ওই মাটির পুতুলের উপর ফেলে সমস্ত অশুভ শক্তিকে নিজের শরীরের ভেট চড়ায় এবং অ্যাশাংকে নির্দেশ দেয় কোনো বিলম্ব না করে ওই বাইন্ডিং তালিস্মান সরাসরি তার গায়ের চামড়ার উপর এঁকে দিতে,
যার ফলে ওই অশুভ শক্তি চিরকালের মতো তার নিজের শরীরের ভিতর বন্দী হয়ে যায়। নিজের স্ত্রী ও কন্যাকে বাঁচাতে একজন পিতা হাসি মুখে নিজের জীবন বলিদান দেয়, কিন্তু তার এই পরিণতি মোহাকে ভিতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয় এবং এরই সাথে শেষ হয় এক ভয়ঙ্কর পৈশাচিক রাতের যুদ্ধ। নদীর স্রোতের মতো সময় 6 মাস এগিয়ে যায়। আমরা দেখতে পাই মোহার কোলে তাদের এক ফুটফুটে কন্যা সন্তান, যাকে মোহা আদর করে পাপা ডাকতে শেখাচ্ছে। মৃত স্বামীর অভাব প্রতিটা মুহূর্তে তাকে কুড়ে কুড়ে খায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। একটা পার্সেল এসছে, যেটা তাকে সূচনার বস পাঠিয়েছে। আসলে সূচনার ফ্যামিলি বন্ডিং ভিআর গেমের স্বপ্ন পূরণ হয়েছে, তবে সেটা নিজের জন্য হবে তা কেউ ভাবেনি। এই ভার্চুয়াল দুনিয়ায় সে রোজ সূচনার সাথে দেখা করে কথা বলতে পারে। এই ঘটনার সাথে মুভি শেষ হলে হয়তো হতে পারত, কিন্তু এন্ডিংয়ে রিভিল হয় আর একটা টুইস্ট, যেখানে দেখানো হয় যে লিউসিনের বোন লিউইয়ান সেই অভিশপ্ত মাটির পুতুলটি তার কালেকশন সেটে নিজের কাছে সযত্নে রেখে দিয়েছে। তার মুখের হিমশীতল শয়তানি হাসি স্পষ্ট বুঝিয়ে দেয় এর সাহায্যে সে যে কোনো মূল্যে তার মৃত বোনকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। আর অন্যদিকে অ্যাশংয়ের কাছে বাইন্ডিং বা বন্দি করার মন্ত্র তো সম্পূর্ণ ছিলই, কিন্তু এখনও তাকে কিছু মন্ত্র খুঁজে বের করতে হবে। এবং সবচেয়ে বড় রহস্য হলো সূচনা এখনো মারা যায়নি, সে কোমায় রয়েছে। আর এই দম বন্ধ করা অন্ধকার এক অশুভ ইঙ্গিতের সাথে শেষ হয় মার্ড বন সিনেমার গল্প।